স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু স্যার আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বাবজান তোমরা সবাই ভালো আছো তো নাকি? স্যার ভালো আছেন? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। যাক, তোমরা ভালো আছো শুনে আমারও খুব ভালো লাগলো। আশা করি ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, হায়াতে রাখুক। বুঝতে পারছো? সবাইকে জি আমার স্যার। শুনতে পাচ্ছ? শুভ, জি স্যার। রাফিয়া, জি স্যার। শাহরিয়ার, শাহরিয়ার শুনতে পাচ্ছ? স্যার। রাজ সরকার, নিশি, জি রায়হান, স্যার। শুনতে পাচ্ছ আমাকে সবাই? আমাকে কি দেখতে জি পাচ্ছ? জি স্যার। আচ্ছা জি স্যার। আচ্ছা বাবা, শোনো সবাই আমরা একটু মনোযোগ হই। হ্যাঁ, সবার শুকরিয়া, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আমরা একটু শুরু করি নাকি? আচ্ছা, আমি জি স্যার। আসসালামু আলাইকুম। বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাবা তোমরা একটু পারলে খাতা এবং বইটা কাছে নিয়ে বসো, খাতা কলম এবং বই। আমি তোমাদের কিছু জিনিস দিব, তোমরা পারলে একটু টুকে নাও, তোমাদের জন্য উপকারে আসবে। বুঝতে পারছো? জি স্যার। এখন শোনো, তোমাদের গতকালকে কি এই ক্লাসটা হয়েছিল তোমাদের? গতকাল কি তোমাদের এই ক্লাসটা হয়েছিল? চতুর্থ অধ্যায় গিয়েছিল। চতুর্থ অধ্যায় না? হয়েছিল। আচ্ছা বাবা। হয়েছিল ক্লাস। ও আচ্ছা আচ্ছা, কোন স্যার নিয়েছিল বাবা এটা তোমাদের ক্লাস? ম্যাডাম নিয়েছিল। ম্যাডাম ম্যাম নিয়েছিল। আচ্ছা, আমি তোমাদের একটু ক্লিয়ার করি। তোমরা কি, আমাদের তো এই সপ্তাহে কোনো অ্যাসাইনমেন্ট নাই তাই না? আমাদের আছে আগামী সপ্তাহে অ্যাসাইনমেন্ট। জি স্যার। তোমরা কি সেই মানে ইয়েটা পাইছো? সবাই পাইছো? না স্যার, এখনো পাইনি। না স্যার, পাইনি এখনো। আচ্ছা, তোমরা কি মাঝে মাঝে কি গুগল ক্লাসরুমটা একটু কি চেক টেক করো তোমরা সবাই? ওখানে কিন্তু আমার সব জি দেওয়া আছে। স্যার। আচ্ছা, তারপরেও জি তোমাদের স্যার। একটু সিলেবাস, একটু আগামী সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটা হবে তার সিলেবাসটি তোমাদের একটু বলে দিই, তোমরা একটু খাতায় লিখে নাও, ঠিক আছে? কোন কোন জি স্যার বলেন। অ্যাসাইনমেন্ট তোমাদের এটা হবে 1 নম্বর অ্যাসাইনমেন্ট, তাই না? নাম্বার 1 এখানে তোমাদের একটু বলে দেই তোমাদের সুবিধা, তারপর আমরা ক্লাসে ঢুকবো ইনশাআল্লাহ, অল্প ধরে শেষ করে দিব। অ্যাসাইনমেন্ট নম্বর 1, নির্ধারিত কাজ। প্রথম অধ্যায় থেকে দেওয়া আছে, ভালো করে খাতায় একটু লিখে নাও। প্রথম অধ্যায় থেকে যে শিরোনামটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রথম অধ্যায়, পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান। ঠিক আছে? পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান। সবাই শুনতেছো? আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার বলেন। জি স্যার। আবার বলেন। হ্যাঁ, তোমরা একটু বাবা সুন্দর করে লিখে নাও। এর উপরে কিন্তু তোমাদের কিন্তু প্রথম অ্যাসাইনমেন্টটা লিখতে হবে। প্রথম অধ্যায় থেকে দেওয়া আছে একটা পার্ট, একটা জিনিস, সেটা হলো পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান। সবাই লিখছো? জি স্যার কমপ্লিট, বলেন। সবাই লিখছো? জি জি স্যার। স্যার। কারো বাকি আছে? এরপর আসো, মনে হয় না। এই শোনো, তোমাদের মুখটা অনেকদিন হলো আমি দেখি না রে, বিগত প্রায় 1 বছর হলো তোমাদের মুখ আমি চেহারা দেখি না। একটু দেখলে ভালো লাগতো, সবার চেহারাগুলো একটু দেখেই ভালো লাগতো না? আচ্ছা, এরপর দ্বিতীয় অধ্যায় থেকে যে শিরোনামটা দেওয়া আছে সেটা হলো স্বাধীন বাংলাদেশ, তাই না? দ্বিতীয় অধ্যায় হলো স্বাধীন বাংলাদেশ। আচ্ছা, এখানে আসো, আমরা যে বাংলাদেশ। হ্যাঁ, অ্যাসাইনমেন্টটা যেটা দেওয়া আছে সেটা হলো, দেখো অ্যাসাইনমেন্টে যে নির্ধারিত কাজগুলো তোমরা করবা সেটা হচ্ছে জাতীয়তাবাদের উন্মেষে ভাষা আন্দোলনের গুরুত্ব বিশ্লেষণ করো। এটাই হলো তোমাদের মূল প্রশ্ন। জাতীয়তাবাদের উন্মেষে ভাষা, আবার বলেন। আবার শোনো, আমি আস্তে আস্তে বলি, তোমরা একটু লিখে নাও। জাতীয়তাবাদের উন্মেষে ভাষা আন্দোলনের গুরুত্ব বিশ্লেষণ করো। তোমরা কি সবাই বুঝতে পারছো? স্যার আন্দোলনের গুরুত্ব। হ্যাঁ, গুরুত্ব বিশ্লেষণ করো। এটা গেল প্রথম অধ্যায় থেকে দেওয়া হয়েছে, কিন্তু জাতীয়তাবাদের উন্মেষে ভাষা আন্দোলনের গুরুত্ব বিশ্লেষণ করো, এটা প্রথম অধ্যায় থেকে দেওয়া হয়েছে। ঠিক আছে বাবা? কারো কোনো প্রশ্ন? জি স্যার।
আচ্ছা, না স্যার। এবার ওর নিচেই লেখো, দ্বিতীয় অধ্যায় থেকে দেওয়া আছে স্বাধীনতার পর যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন প্রক্রিয়ার বর্ণনা দাও। এটা দ্বিতীয় অধ্যায় থেকে দুটো প্রশ্ন, এই দুটো প্রশ্নের উপরে তোমাদের প্রথম অ্যাসাইনমেন্টটা লিখতে হবে, ঠিক আছে? স্বাধীনতার পর, স্যার আবার বলেন। হ্যাঁ লিখে নাও, স্বাধীনতার পর যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন প্রক্রিয়ার বর্ণনা দাও, ঠিক আছে? সবাই লিখছো? স্যার আবার। হ্যাঁ আবার শোনো, জি, স্বাধীনতা, স্যার। হ্যাঁ স্বাধীনতার পর যুদ্ধ বিধ্বস্ত লিখছো? জি স্বাধীনতার স্যার। পর যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন, বাংলাদেশ পুনর্গঠন প্রক্রিয়ার বর্ণনা দাও, ঠিক আছে? এনিমোর কোশ্চেন? স্যার এই অধ্যায় পাঠ শেষে যে আমরা শিখবো এটার দ্বিতীয় প্রথম লাইনেই তো এটা আছে বইয়ে। হ্যাঁ শিখন ফলের কথা, কিন্তু অনেকগুলো তো শিখন ফল দেওয়া আছে, বুঝনি? সেখান থেকে এই বা দিকের প্রথমটাই। প্রশ্ন লিখতে হবে, এটার উপরে তোমাদের একটা দুটোর মধ্যে অ্যাসাইনমেন্ট লিখতে হবে। আচ্ছা তোমরা কি করবা, আর একটা বিষয় শুনো, বিষয়বস্তুর যথার্থতা, যে বিষয়গুলো আলোচনা করবা সেই বিষয়গুলো যেন প্রশ্নের আঙ্গিকে হয়, এটা তো আমরা সবাই জানি। দ্বিতীয় হচ্ছে নির্ভুল তথ্য ও যুক্তিসম্মত ব্যাখ্যা প্রদান করবা, কোনো অপ্রাসঙ্গিক বিষয় ওখানে উল্লেখ করবে না, লেখাটা অবশ্যই সুন্দর করবা, মার্জিত করবা। এবং গাইড বলো, বই বলো, যেখান থেকে তুমি সহযোগিতা নাও, সেখানে নিজের যে একটা মেধা আছে, ক্রিয়েটিভিটি আছে, সৃষ্টিশীলতা আছে, সেটাকে মিশিয়ে তুমি প্রশ্নের অ্যান্সার গুলো করবা, ঠিক আছে? আর প্রশ্নের চাহিদা অনুযায়ী ধারাবাহিক উত্তর প্রদান করতে হবে। এখন আমাদের দেশ হয়েছে 16 ডিসেম্বর স্বাধীন বিজয় দিবস, তাই না? যদি আমি প্রথমেই ওটা লিখে তারপর যদি মানে বর্ণনা করি, তাহলে কি ধারাবাহিকতা ঠিক থাকবে? ঠিক থাকবে না, তাই না? এই বিষয়গুলো মাথায় রেখে অ্যাসাইনমেন্টটা তৈরি করবা। আর সৃষ্টিশীল বা সৃজনশীল উপস্থাপনা করবা, যে কথা বললাম, তোমার ভিতরে যে মেধা আছে, তুমি কি বুঝলা, বিভিন্ন সহযোগিতা নিয়ে তুমি প্রশ্নগুলো তৈরি করবা। এটা হলো আগামী সপ্তাহে, সম্ভবত 18 তারিখে তোমাদের এটা জমা দিতে হবে, 18 তারিখে মনে হয় জমা দিতে হবে। সেই হিসেবে তোমরা অ্যাসাইনমেন্টটা তৈরি করো। এখন আমরা পড়ায় একটু ফিরে আসি নাকি? জি স্যার। আচ্ছা বাবারা শোনো, আমি আজকে শুরু করবো ইনশাল্লাহ 6ষ্ঠ অধ্যায় আর 7ম অধ্যায়। 6ষ্ঠ অধ্যায়ে একটা পার্টি আছে, শিকনপাল আছে, যে বাংলাদেশের নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি তোমার কি কি দায়িত্ব কর্তব্য রয়েছে, রাষ্ট্রের প্রতি তোমার কি কি দায়িত্ব কর্তব্য রয়েছে, এবং তোমার প্রতি রাষ্ট্রের কি দায়িত্ব কর্তব্য রয়েছে, ঠিক আছে? সবাই কোনো সমস্যা হচ্ছে? না স্যার। আচ্ছা, আমরা জানি যে সাধারণত সবার কাছে বই আছে তো নাকি? জি স্যার। জি স্যার। তারপর শোনো, তোমরা একটু পড়ছো, তারপর একটু রিভিশন দিয়ে নেই। আমরা জানি যে রাষ্ট্র বলতে রাষ্ট্রের কয়টি উপাদান থাকে? আমরা জানি 4টি উপাদান থাকে। একটা হলো কি কি বলতো নিশি? নিশি বলতো কি কি উপাদান থাকে? জি স্যার। একটি রাষ্ট্রের কয়টি উপাদান এবং কি কি বলতো দেখি, একটু তাড়াতাড়ি বলো। 4টি উপাদান। হ্যাঁ, জাতীয়তাবাদ, ওর মাথা, জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব। গুড, বাঘের বাচ্চা, সুন্দর। এই 4টি উপাদান ছাড়া একটা রাষ্ট্রের কখনো কি করা যায় না, কল্পনা করা যায় না। প্রথমে থাকে নির্দিষ্ট ভূখণ্ড, হ্যাঁ, প্রথমেই থাকে হলো নির্দিষ্ট জনসমষ্টি, জনসমষ্টি, তারপরে আছে নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব। এই 4টা উপাদান যদি না থাকে, তাহলে তাকে কখনো আমরা রাষ্ট্র বলতে পারবো না, তাই না? আমরা যে আলোচনার বিষয় যে একজন নাগরিক হিসেবে তোমার কি কি কর্তব্য রয়েছে, তাই না? এই ক্ষেত্রে আমরা আসো যে এই যে একজন নাগরিক কিন্তু জনসমষ্টির অন্তর্ভুক্ত, তাই না? জনগণের অন্তর্ভুক্ত। যা হোক, এই নাগরিক, আমরা জানি নাগরিকের সংজ্ঞা তোমাদের এখানে বইয়ের ভিতর সুন্দর করে দেওয়া আছে। তোমরা বইটা খুললে, অল্প কথা আমি একটু সংক্ষেপ শেষ করে নিব, বইটা খুললে সুন্দরভাবে আলোচনা করে তুমি বুঝতে পারবা। রাষ্ট্র হলো বহুসংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন এক জনসমাজ যারা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, যা বহিঃশক্তির নিয়ন্ত্রণ হতে মুক্ত এবং যাদের একটি সুসংগঠিত সরকার আছে, যে সরকারের প্রতি ওই জনসমাজ স্বভাবতই
অনুগত থাকে। এটা হলো রাষ্ট্রের একটা সংজ্ঞা। যে রাষ্ট্রের 4টি উপাদান রয়েছে, এই 4টির ভিতরে আমরা জানি যে জনসমষ্টি একটা হলো উপাদান। এখন আসো এই জনসমষ্টির উপাদান করতে গিয়ে আমি যে বাংলাদেশের একজন নাগরিক, সেক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেকটা দেশে, যে দেশে আমরা বসবাস করি না কেন, এই সংজ্ঞার সূত্র ধরে কিন্তু আমরা ওই দেশের একজন নাগরিক, তাই না? এখন আসো, রাষ্ট্রে শুধু আমরা বসবাস করি, গরু ছাগলও বসবাস করে, হাঁস মুরগিও বসবাস করে, মানুষও বসবাস করে, প্রত্যেকটি প্রাণী অনেকই থাকে, কিন্তু সবাই কিন্তু নাগরিকত্ব কি পায় না, সনদপত্র কিন্তু পায় না। শুধুমাত্র আমাদের যে বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ যারা আছেন, আমরাই কিন্তু নাগরিকত্ব সম্মানটা পেয়ে থাকি, সার্টিফিকেট পেয়ে থাকি, তাই না? আচ্ছা, এখন আসো সেই নাগরিকের আসলে কতগুলো সংজ্ঞা আছে, কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। আমরা জানি যে নাগরিক আসলে কি, নাগরিক কই থেকে আসলো। আমরা জানি প্রাচীন যে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের জনক ছিলেন, পরিণত জনক ছিলেন অ্যারিস্টটল, বলেছেন কি বলেছেন, আমরা একটু স্টেপ বাই স্টেপ আছি, যে ল্যাটিন শব্দ সিভিস থেকে সিটিজেন বা নাগরিক শব্দের উৎপত্তি, তাই না? পরিণতি পাঠের মূল বিষয়বস্তু হলো নাগরিক ও রাষ্ট্র। সাধারণত নাগরিক শব্দটি দ্বারা নগরে বসবাসরত অধিবাসীকে বোঝায়। তোমাদের কিন্তু এই লাইনটা মোস্ট ইম্পর্টেন্ট। দেখো 92 পৃষ্ঠার নাগরিকের ধারণার পরে দেখো এটা, যে সাধারণত নাগরিক শব্দটি দ্বারা নগরে বসবাসরত অধিবাসীকে বোঝায়। কিন্তু আধুনিক কালে রাষ্ট্রের সংজ্ঞা, রাষ্ট্রের ব্যাপকতা প্রসারিত হয়েছে, যার কারণে সংজ্ঞাটাও কিন্তু আমাদের পরিবর্তিত হয়েছে, তাই না? আচ্ছা, এই সংজ্ঞাগুলো সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা দেখে নিও। আমরা যে মূল কথা, রাষ্ট্রে তোমাদের এই প্রশ্ন তোমাদের লিখতে হবে সম্ভবত অ্যাসাইনমেন্টে, নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য। আমি তোমাদের কয়েকটা পয়েন্ট করে দেই, তোমাদের এখানে পয়েন্ট করে দেওয়া নাই, আমি অনেক স্টাডি করে তোমাদের এই পয়েন্টগুলো করে নিয়ে আসছি। এই কর্তব্যগুলো একজন নাগরিক হিসেবে আমাদের রয়েছে। তোমরা একটু খাতাগুলো একটু কাছে নাও, আমি একটু পরে দেখে নিব তোমাদের। বুঝতে পারছো? মিথিলা আক্তার শুনতে পাচ্ছ? মিথিলা? স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, তোমরা একটু খাতাগুলো একটু কাছে নাও, আমি তোমাদের কয়েকটা পয়েন্ট লিখে দেবো, 8-10টা পয়েন্ট লিখে দেবো, যে রাষ্ট্রের প্রতি নাগরিকের কি কি দায়িত্ব কর্তব্য থাকে। বুঝতে পারছো? রাফিয়া সুলতানা শুনতে পাচ্ছ? শৌখিন? আচ্ছা, 1 নম্বর পয়েন্ট, একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি কি কি দায়িত্ব কর্তব্য রয়েছে সেগুলো নিম্নে আলোচনা করা হলো। 1 নম্বর হচ্ছে যে প্রধান কর্তব্য হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা। প্রথম পয়েন্ট, 1 নম্বর, রাষ্ট্রের হাত পাতলা করবা, সময় কম, অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে, 2টা অধ্যায় আমাদের ইনশাআল্লাহ শেষ করতে হবে। প্রধান কর্তব্য হচ্ছে যে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা। প্রথম পয়েন্ট, প্রধান এবং প্রথম, আমি যে রাষ্ট্রে বসবাস করি সেই রাষ্ট্রের প্রতি আমাদের আনুগত্য প্রকাশ করতে হবে। যখনই রাষ্ট্রের বহির্ভূত কোনো কাজ আমরা করব, কোনো কথা বলবো, সেগুলো রাষ্ট্রদ্রোহিতায় মামলায় আমরা জর্জরিত হব। ঠিক আছে? এই জন্য রাষ্ট্রের বিরোধী কোনো কথাবার্তা বলা যাবে না, রাষ্ট্রের প্রতি সবসময় আমাদের আনুগত্য প্রকাশ করতে হবে। ঠিক আছে? 1 নম্বর শেষ। তাহলে কি বললাম? রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা। সবার হয়েছে? জি স্যার। নাম্বার 2, তোমাদের কিন্তু এগুলো পয়েন্ট করে দেওয়া নাই, আমি কিন্তু পয়েন্ট আকারে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। খারাপ লাগছে তোমাদের? না স্যার। নাও বাবা 2 নম্বর নাও। নাম্বার 2, রাষ্ট্রের প্রচলিত আইন ও সংবিধান মেনে চলা। রাষ্ট্রের প্রচলিত আইন ও সংবিধান মেনে চলা। ঠিক আছে? আবার একটু বলেন। হ্যাঁ, রাষ্ট্রের প্রচলিত আইন ও সংবিধান মেনে চলা এবং আইনের প্রতি সম্মান দেখানো। এই তোমাদের অনেকের নামের পাশে গ্যালাক্সি J7 ডিও লেখা আছে, তোমার হলো আরো যেন কি কি লেখা আছে, Oppo F5s, এগুলো বাদ দিয়ে তোমার একটু নাম লিখো তো, অন্টন প্রিমো, এগুলো বাদ দিয়ে তোমাদের নামটা ওখানে সেট করে নিয়ে তো, তাতে তোমাদের সাথে কন্ট্যাক্ট করতে সুবিধা হয়। বুঝুনি? লিখছো? 2 নম্বর হচ্ছে রাষ্ট্রের প্রচলিত আইন ও সংবিধান মেনে চলা এবং আইনের প্রতি সম্মান দেখানো। 2 নম্বর গেল। 3 নম্বর দেখো, 3 নম্বর হচ্ছে সততা। তোমাকে 2 নম্বর লিখছো সবাই? জি স্যার। জি স্যার। 3 নম্বর লেখো,
সততা ও সুবিবেচনার সাথে ভোট দেয়া। সততা ও সুবিবেচনার সাথে ভোট দেওয়া, এটা কিন্তু একটা মৌলিক অধিকার, তাই না? আমরা জানি বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ। এদেশে গণতন্ত্রের মাধ্যমেই কিন্তু সরকার প্রধানরা আসেন। সেখানে যোগ্য এবং সুযোগ্য সৎ যারা জনগণের কল্যাণ করে তাদেরকে ভোট দিতে হয়। এই ভোটটাকে আমরা কিভাবে দিব? সততা ও সুবিবেচনার ভিত্তিতে। বুঝতে পারছো? সততা ও সুবিবেচনার সাথে ভোট দেওয়া। ঠিক আছে, 3 নম্বর গেল। 4 নম্বর নাও, নাগরিকদের যথাসময়ে কর প্রদান করা। আমরা জানি যে যেখানে বসবাস করি আমাদেরকে একটা সরকারকে আমরা ট্যাক্স কর দিতে হয়, এটা নির্দিষ্ট সময়ে প্রদান করতে হবে। 4 নম্বর, নাগরিকদের যথাসময়ে কর প্রদান করা। ঠিক আছে, সবাই লিখছো? সবাই কি লিখছো? জি স্যার। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? 5 নম্বর লেখো, রাষ্ট্রীয় কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা। রাষ্ট্রীয় কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা। আমরা জানি একজন নাগরিক দেশের সে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সেনাপ্রধান, নৌবাহিনী প্রধান বা প্রধান হিসাব রক্ষক, যে যেখানেই থাকুক ওই দেশের ভিতরে যারা বসবাস করে সবাই কি হয়? রাষ্ট্রের নাগরিক হিসেবে গণ্য হয়। যে যেখানে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বটাকে ঠিকঠাক মতো পালন করার কথা এখানে বলতেছে। যে রাষ্ট্রীয় কাজ, আমি একজন কৃষক, আমি টিচার, আমি আমার কাজ থেকে যেন সবসময় সঠিকভাবে করি, সেই কথাগুলো এখানে বলতেছে। সেটা অবশ্যই সততা দিয়ে করতে হবে। রাষ্ট্রীয় কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা। 5 নম্বর লিখছো? রাষ্ট্রীয় কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা। নিজস্ব সংস্কৃতি, রাষ্ট্রীয় অর্জনের সফলতা এবং সবসময় দেশের মঙ্গল কামনা করা। রে তুই তো আমার এক 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 ঘন্টা ফাস্ট আছিস রে। তুই এটা কি বুঝছিস নাকি রে ভিডিওতে? স্যার ক্লাসে দিছিলেন। আরে আগে বলবি না? আমার এই লেকচারটা পাওনি কে কে রে বাবা? কেউ? আচ্ছা, তারপরে আমরা বলো। যারা পাওনি তারাই লিখে নাও, যারা পেয়েছো স্টাডি হচ্ছে তোমাদের, আমাদের সৃজনশীল গুলো ঠিকঠাক হচ্ছে। বুঝতে পারো? আচ্ছা, এরপরে আছে নিজস্ব সংস্কৃতি, রাষ্ট্রীয় অর্জন ও সফলতা এবং সবসময় দেশের মঙ্গল কামনা করে। যে কথা বললাম যে রাষ্ট্রদ্রোহিতা কোনো কাজ করা যাবে না। 14 শিকার ভাত 42 বছর ধরে খাওয়া লাগবে। বুঝতে পারছো? এমনকি রাষ্ট্র থেকে তোমাদের ঘাট ধরে বের করে দিবে। কাজে রাষ্ট্রদ্রোহী কোনো কাজ কর্ম করা যাবে না। সবসময় দেশের কল্যাণের কথাই তোমাকে ভাবতে হবে। ঠিক আছে, এবার 7 নম্বর লেখো, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে। 7 নম্বর হচ্ছে দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এখন একটা দেশের ভিতরে বিভিন্ন শ্রেণীর মানুষ বসবাস করে, তাই না? সেখানে যদি দুর্নীতি হয়ে থাকে, আমি যদি মুখ বুজে থাকি, আমি যদি সহ্য করে থাকি, তারা কিন্তু আর কি করে ঘাড়ের উপর উঠে বসবে। এই জন্য যে যেখান থেকে পারো, যে অবস্থাতে পারো, দুর্নীতি প্রতিরোধ করার জন্য আমাদেরকে সোচ্চার হতে হবে। আমাদেরকে কি করতে হবে? আন্দোলন করতে হবে, বা যেটা এই ধরনের কোনো প্রতিবাদ জানাতে হবে। 8 নম্বর লেখো, সন্তান সুশিক্ষিত শিক্ষিত হয়ে সুনাগরিক হয়ে গড়ে উঠবে এবং পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে অবদান রাখবে। অর্থাৎ এখানে বলতে চাচ্ছে যে সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। ঠিক আছে, সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। 9 নম্বর, সবাইকে লিখতেছ না বুঝতেছ না কোনটা? ভিন্ন স্যার আরেকবার বলেন। সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, এটা হলো 8 নম্বর পয়েন্ট। সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। স্যার 7 নাম্বারটা একবার বলবেন। 7 নম্বর ছিল দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। লিখছো? 9 নম্বর হচ্ছে ভিন্ন সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। এখান থেকে যদি তোমরা আরো 10-15টা যদি পয়েন্ট করতে পারো তোমাদের জন্যই মঙ্গল। ঠিক আছে, এই অধ্যায় আমাদের শেষ। 6ষ্ঠ অধ্যায় আমাদের মোটামুটি শেষ। এবার আসো 7ম অধ্যায়। 7ম অধ্যায়, আমরা জানি একটা দেশে
সপ্তম অধ্যায়টি মনোযোগ দাও। সপ্তম অধ্যায় হচ্ছে বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা। সপ্তম অধ্যায় বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা। ঠিক আছে, এখানে আমি বলি তোমাদের একটা শিক্ষণফল আছে, যেটা হলো দেখো প্রথম থেকে দ্বিতীয় নম্বর আছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী, আর আছে জাতীয় সংসদ ও এর ক্ষমতা। এখানে এটা পরে আসবে, কিন্তু রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতা এটার উপর তোমাদের আজকে ক্লাস হবে। তোমাদের সপ্তম অধ্যায়ের দ্বিতীয় নম্বর 2 নম্বর যে শিক্ষণফলটা আছে এর উপর তোমাদের ক্লাস আছে, সেটা হলো রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা করতে পারবে। এখন আসো বাবা, আমরা সবাই জানি, একটু সবাই শোনো। কি নিশি শুনতেছো? রাফিয়া শুনতে পাচ্ছ? শুনছি। তোমাদের তোমাদের কোনো কি সমস্যা হচ্ছে? না স্যার। না স্যার। আচ্ছা, আমরা জানি যে প্রত্যেকটা দেশের, পৃথিবীর যতগুলো দেশ রয়েছে সবগুলো দেশের পরিচালিত হয় 3টি ব্যবস্থার মাধ্যমে। ভালো করে শোনো, এই দিক থেকে আমরা বলতে পারি যে প্রত্যেকটা দেশের 3টি অঙ্গ প্রতিষ্ঠান রয়েছে। আমরা সবাই জানি, একটা হচ্ছে কি বলতে পারবা কেউ? অঙ্গ প্রতিষ্ঠানগুলো কি কি? শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ। শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ। আইন বিভাগ। এই 3টাকে বলা হয় প্রত্যেকটা সরকারেরই একটা অঙ্গ। বুঝতে পারছো? আচ্ছা, এই 3টা বিভাগের ভিতরে শুধুমাত্র আমরা নির্বাহী বিভাগ নিয়ে আলোচনা করব। হ্যাঁ, নির্বাহী বিভাগটা নিয়ে আমরা আলোচনা করব। নির্বাহী বিভাগ কাকে বলে, নির্বাহী বিভাগের কাজ কি, হ্যাঁ, কোন কোন মানে সেক্টর নিয়ে নির্বাহী বিভাগটা গঠিত হয়, এগুলো নিয়ে একটু আমরা আলোচনা করব। এখন আসো, আমরা জানি যে নির্বাহী মানে কি। নির্বাহীটা হচ্ছে যে একটা দেশ যাদের দ্বারা পরিচালিত হয়, সাধারণত তাদেরকে নির্বাহী বলা হয়ে থাকে, তাই না? এটা আমরা সবাই জানি। তো এখন আসো, নির্বাহী বলতে আসলে কে কে থাকে, ওই বিভাগটার ভিতরে কারা কারা থাকেন, তাই না? সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। যে প্রথমেই আমরা আসি যে রাষ্ট্রপতি। নির্বাহী বিভাগ বাংলাদেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে একজন গ্রাম্য চৌকিদার যারা আছেন, এনাদেরকে সবাই কিন্তু নির্বাহী বিভাগের অন্তর্ভুক্ত। কথা বুঝতে পারছো তোমরা? সেক্ষেত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এনারা কিন্তু নির্বাহী বিভাগের কর্মরত। বুঝতে পারছো? আমি আবারও বলি, শাসন বিভাগ এবং তোমার হলো আইন বিভাগ, আরেকটা যে বিভাগ রয়েছে বিচার বিভাগ। শাসন বিভাগ এবং আইন বিভাগ কিন্তু দুইটা কিন্তু নিজেদের ভিতরে অতপরিতভাবে জড়িত। পাশাপাশি যে বিচার বিভাগটা রয়েছে এটা কিছুটা স্বাধীনভাবে কাজ করে থাকে, আবার কিছুটা নিজেরও রয়েছে। বেশিরভাগ সময় এরা স্বাধীনভাবে কাজ করে থাকে, তাই না? তবে নির্বাহী বিভাগ এবং হলো তোমার হলো আইন বিভাগ, এই দুটা বিভাগ কিন্তু লিয়াজু করে সবসময় কাজ করে থাকে। তাছাড়া কোনো দেশের উন্নয়ন করাও সম্ভব হবে না। এখন আসো রাষ্ট্রপতি। আমরা জানি যে রাষ্ট্রপতি হচ্ছে একটা দেশের প্রধান ব্যক্তি। ওনার থেকে কিন্তু, রাষ্ট্রপতি থেকে কিন্তু অন্যান্য যে নাগরিক রয়েছে তাদেরকে হিসেব করা হয়। রাষ্ট্রের প্রধান এবং প্রথম ব্যক্তি হচ্ছে আমাদের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির উপরে কোনো প্রকার আর ব্যক্তিত্ব নাই, উনি প্রথম। বুঝতে পারছো? ওনার কাছ থেকে কিন্তু পরবর্তীতে স্টেপ বাই স্টেপ চলে আসে। এখন রাষ্ট্রপতি, একটা রাষ্ট্র, একজন যিনি রাষ্ট্রপতি থাকেন, ওনার অনেকগুলো কাজ, অনেকগুলো কাজ থাকেন, যে কাজগুলো তিনি আস্তে আস্তে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে এই কাজগুলো আস্তে আস্তে করতে থাকেন। ঠিক আছে, এখন আসো সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক প্রধান। প্রজাতন্ত্রের সকল কাজ, যদি দেশটা প্রজাতন্ত্র হয়, সেই দেশের যতগুলো কাজ হবে এই কাজগুলো সবসময় রাষ্ট্রপতির নামেই কিন্তু পরিচালিত হয়। প্রধানমন্ত্রী বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন, বিভিন্ন খসড়া দিয়ে থাকেন, বিভিন্ন নথিপত্র দিয়ে থাকেন, কিন্তু কাজটা কিন্তু আমাদের রাষ্ট্রপতির নামে কিন্তু পরিচালিত হয়ে থাকে। বুঝতে পারছো? এখন আসো রাষ্ট্রপতি কি কি কাজ করে থাকে, তোমরা এই পয়েন্টগুলো একটু দেখে নাও সবাই। তোমাদের কাছে কি বই আছে সবার কাছে? সাদিয়া? জি স্যার। আচ্ছা, দেখো রাষ্ট্রপতি ক্ষমতা তোমার 101 পৃষ্ঠায় দেখো, প্রথমে আছে কি প্রধানমন্ত্রী নিয়োগ ও শাসন সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী, তাই না? প্রধান যে কাজ, তাদের মধ্যে একটা কাজ হলো, আমরা জানি যে বাংলাদেশ একটা প্রজাতন্ত্র দেশ, এই দেশে জনগণই সকল ক্ষমতার উৎস, জনগণের ভোটাধিকার মাধ্যমে নির্বাচনটা হয়ে থাকে, তাই না? এই নির্বাচন সাধারণত আমরা জানি যে জাতীয় সংসদের যে নির্বাচনটা হয়, এই নির্বাচনে যারা
সংখ্যাগরিষ্ঠতা পেয়ে থাকে তাদের সরকার গঠন করে থাকে। এদের এদের ভিতরে দলে যারা সংখ্যাগরিষ্ঠ পেয়ে থাকে তাদের একটা স্বীকৃতির মাধ্যমে কিন্তু প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব গঠন করেন, তাই না? এই যে প্রধানমন্ত্রী এনাকে কিন্তু রাষ্ট্রপতি কিন্তু নিয়োগ দিয়ে থাকেন এবং প্রধানমন্ত্রী দুজনে পরামর্শ করে বিভিন্ন দপ্তরে কি করেন, বিভিন্ন দপ্তরের মধ্যে ক্ষমতা বন্টন করে থাকেন। আচ্ছা যাক, আমরা বিস্তারিত আলোচনা করার সময় নাই। 2 নম্বর হচ্ছে সংসদ বিষয়ক ক্ষমতা। আমরা জানি যে সংসদ বিষয়ক বলতে কি, একটা সংসদের প্রধানমন্ত্রী যদি কোনো কারণে কি হয়, অনাস্থা হয়, দেশের ভিতরে অরাজকতা হয়, বিভিন্ন কারণে দেশ যদি অচল হয়ে যায়, তাহলে রাষ্ট্রপতি নিজস্ব ক্ষমতা বলে সেগুলো কি করতে পারেন, সেগুলা সংসদটাকে পার্লামেন্টটাকে ভেঙে দিতে পারেন এবং নতুন করে সংসদটাকে আবার নির্বাচনের জন্য প্রস্তুতিও নিতে পারেন। তোমরা একটু দেখলেই বুঝতে পারবা, তোমাদের স্যার অলরেডি এসে গেছে। এরপরে আছে কি, অধ্যাদেশ জারির ক্ষমতা। রাষ্ট্রপতি তার নিজস্ব ক্ষমতা বলে অনেকগুলো অধ্যাদেশ জারি করতে পারেন। যেমন ধরো যদি এই যে দেখো আমাদের বিগত 6-7-8 যে আমাদের সালটা গিয়েছিল, ওই সময়ে যে একটা ঘটনা ঘটেছিল আমরা সবাই জানি, ওটা ইচ্ছা করলে কিন্তু রাষ্ট্রপতি নিজে এগুলা করতে পারতো। এই ধরনের কিছু অধ্যাদেশ রাষ্ট্রপতি আমাদের জারি করতে পারেন। এরপর প্রধান বিচারপতি নিয়োগ ও বিচার সংক্রান্ত কাজ, এটা একটা রাষ্ট্রপতির প্রধান কাজ। প্রথমে হলো প্রধানমন্ত্রী, ওটা, তারপরে প্রধান একটা কাজ হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ ও বিচার সংক্রান্ত কাজ। আমরা জানি যে আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং তার অধীনস্থ যে কয়েকজন বিচারপতি থাকেন, এনাদেরকে কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমে। সাধারণত রাষ্ট্রপতি এদেরকে নিয়োগ দিয়ে থাকেন। তারপর হচ্ছে ক্ষমা প্রদর্শনের ক্ষমতা। আমরা জানি রাষ্ট্রপতি তার নিজস্ব ক্ষমতা বলে হ্যাঁ অনেক কিছুই ক্ষমা করতে পারেন, অনেক কিছুই সিদ্ধান্ত নিতে পারেন। যেমন ধরো আমি যদি একটা আমার বিরুদ্ধে যদি অনেকগুলো মামলা থাকে যেগুলা রাষ্ট্রপক্ষ বা আমাদের বিচার বিভাগ আমাকে কোনো কারণে এগুলোকে আমার রেহাই দিচ্ছে না, সেক্ষেত্রে রাষ্ট্রপতি যদি ইচ্ছা করে যে আমি একে নিঃশর্তে মুক্তি দিতে পারবো, হ্যাঁ উনি দিতে পারবেন। এটা একটা নিজস্ব একটা ক্ষমতা রয়েছে। এরপরে আসো, টাইম শেষ। আমার আর 2 মিনিট সময় আছে, 30 মিনিট ক্লাস হবে, 2 মিনিট সময় আছে। তোমাদের মনিরুল স্যার সব সময় খেয়ে চলে গেছে, মানে 7-8 মিনিট সময় আমার খেয়ে গেছে, বুঝতে পারছো? তারপর আমি শেষ করে দিচ্ছি। আচ্ছা এরপরে আসো প্রধানমন্ত্রীর যে কাজগুলো আছে, তোমরা একটু বইটা দেখে নিও, সব এখানে সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে। তোমরা এগুলো তোমাদের ক্লাস নেওয়া হয়ে গেছে, তারপরে একটু তোমরা দেখলে পরে এগুলো বুঝতে পারবা। প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী, শাসন বিভাগ ও নির্বাহী ক্ষমতা, আইন সংক্রান্ত ক্ষমতা, সংসদ পরিচালনায় প্রধানমন্ত্রীর ক্ষমতা, অর্থ বিষয়ক ক্ষমতা, রাষ্ট্রীয় কাজের সমন্বয়ে প্রধানমন্ত্রী, জাতির মুখপাত্র হিসেবে প্রধানমন্ত্রী, দলের নেতা। এইগুলো হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর কাজ এবং কার্যাবলী এবং তার যে ক্ষমতা রয়েছে। তোমরা সুন্দর করে যখন এগুলো পড়বা, তোমরা আমরা কিন্তু আগে নোট করতাম, বুঝছো? তোমরা কিন্তু নোটগুলো করো না, যার কারণে তোমাদের সমস্যা। আমাকে তোমরা নোটগুলো করে নিবা, সুন্দর করে একটা পেজের ভিতরে একটা নোট করে নিবা। তোমাদের এটা একবারে পরীক্ষা পর্যন্ত চলে যাবে, কোনো সমস্যা হবে না। তোমাদের স্টাডি হবে, সৃজনশীলতা যোগ হবে, সবকিছু এখানের ভিতরে চলে আসবে। তোমরা কিন্তু এই কাজগুলো করো না। তা আমি আশা রাখি তোমরা সবাই এই কাজগুলো করবা। তাহলে আমরা কিন্তু 6ষ্ঠ অধ্যায় থেকে নাগরিক হিসেবে দেশের প্রতি তোমার যে দায়িত্ব কর্তব্য রয়েছে, এটা একটা প্রশ্ন বললাম। আর একটা বললাম নির্বাহী বিভাগের তোমার হলো ক্ষমতা কার্যাবলী, এর ভিতরে আছে রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী, আর একটা আছে হলো প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী। এই জিনিসগুলো অল্প একটু বিষয় সুন্দর করে একটু বাসায় তোমরা দেখে নিও। আশা করি কারো কোনো প্রশ্ন আছে কি? এনি মোর কোশ্চেনস? না স্যার। আচ্ছা, আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না। তারপর যদি কোনো সমস্যা হয় সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? আগামী দিন তোমাদের রুটিন অনুযায়ী ক্লাস হবে। ওকে, আল্লাহ হাফেজ। গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট।